মঞ্জুরুল হক, যদি তাই হয় তাহলে বিএনপি নিরপেক্ষ লোক চাচ্ছে তো এই ডক্টর ইউনূস সরকারের কাছেই, সেটা কিভাবে সম্ভব? বিএনপির কালকের মিটিংটা খুব আমার কাছে খুব পিকুলিয়ার মনে হয়েছে। বিএনপির দাবি দাওয়াগুলো খুব অদ্ভুত লেগেছে। মানে নিজের পায়ে কুড়োল একের পর এক বিএনপি মেরেই চলেছে। এই যে দাবিটি করলো বিএনপি, সাদা একটা নির্বাচনে নিরপেক্ষ থাকতে হবে, এটা তো কমন দাবি, সবাই বলে যে নিরপেক্ষ থাকতে হবে, প্লেইং প্লেন প্লেইং ফিল্ড হতে হবে, সবকিছু সব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন বিএনপি বলে যে ফ্যাসিবাদের সমস্ত শেকড় উৎপাটন করে তারপরে নির্বাচন করতে হবে, তো তার মানেটা হচ্ছে সরকারের হাতে একটি আনলিমিটেড টাইম তুলে দেওয়া, একটি আনলিমিটেড খতিয়ে দেখার মতন বিষয় তুলিয়ে দেওয়া। এখন সরকার বলতেই পারে যে আপনাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত ফ্যাসিস্টকে প্রশাসন থেকে বিদায় করতে পারিনি, এটা করার জন্য আরো সময় দরকার। আপনি প্রশাসনের সমস্ত ফ্যাসিস্ট আপনি কি দিয়ে, কোন মানদণ্ড দিয়ে নিরূপণ করবেন? এরকম কোন মিটার আছে যে আমি প্রশাসনের এত লোকদের ভিতরে জরিপ চালিয়ে এতগুলোকে ফ্যাসিস্ট বাদ করবো? নেই। সুতরাং এই কথাগুলো বলা, এই কথাগুলো যে বালখিল্যতা, এটা বিএনপির নেতারা বুঝতে পারছেন না। এই যে ফ্যাসিস্ট বের করতে হবে, 15 মাস ধরে ফ্যাসিস্ট বের করা হচ্ছে। এখন যদি মনে করা হয় আওয়ামী লীগ আমলের সমস্ত কর্মকর্তারা ফ্যাসিস্ট বা এদের 90 ভাগ ফ্যাসিস্ট, তাহলে 90 ভাগ লোককে বাদ দিয়ে 10 ভাগ লোককে দিয়ে প্রশাসন চালাক না সরকার। যদি 10 ভাগ লোক দিয়ে প্রশাসন চালাতে পারে 90 ভাগ ফ্যাসিস্টকে বাদ দিয়ে, তো দিক না বাদ, আপনারা সেই 10 ভাগ দিয়ে কাজ করুন। সমস্যাটা কোথায়? এখন এগুলো বলা মানে হচ্ছে বিএনপি আরো টাইম, বিএনপির যে সংখ্যা যে ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দেবে না, সেই সংখ্যাটাকে নিজেরাই আরো বাড়িয়ে দেবে। সরকার বলবে ঠিক আছে, আমরা এখন সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসন থেকে ঝেঁটিয়ে বিদায় করে পরিষ্কার করে তারপরে নির্বাচন দেবে। আসেন এবার। এখন বিএনপিকে কে শেখাতে যাবে? বিএনপি তো আপনার জ্ঞানের কোন সীমা পরিসীমা, ওদেরকে তো শেখানোর কোন সুযোগ নেই। ওদের থেকে ভালো বোঝে। জি, সমরে যা ধরেন আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয়, হ্যাঁ, আমি জানি না যে কি হতে পারে, তাই না? তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাহলে তো তাৎক্ষণিকভাবে ইউনূস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি? দেখুন, আমি প্রায় 40 বছর আইন প্রফেশনে আছি, আমি একজন ব্যারিস্টার, আমি দেশের সিনিয়র লয়ার। আমার এক্সপেরিয়েন্স, যে মুহূর্তে রায় প্রোনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায়। সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা অ্যানাউন্স করা হবে সেই মুহূর্তে সেটা লিগ্যাল স্ট্যান্ডে চলে আসে। তো ধরুন, যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল, জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল। তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হলে কিন্তু তত্ত্বাবধায়কের স্ট্রাকচার এস্টাবলিশড হবে। স্ট্রাকচারটা কি? সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। যদি তিনি রাজি না হন বা তাকে না পাওয়া যায়, তাহলে তার পূর্বের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, যদি তাকে না পাওয়া যায় তার পূর্বের প্রধান বিচারপতি, 3 জন। তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি, মানে প্রধান বিচারপতি না। এভাবে 5টা স্তর অতিক্রম করতে হবে। 5টা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না, তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে। এই 5টা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেইলেবল। তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনূসের থাকার কোনো সুযোগই নাই। যদি আমরা ধরে নিই যে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট, তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনূস নোবডি। আর একটা বিষয়, এখানে মঞ্জুরুল হক সাহেব আছেন, ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি। সুপ্রিম কোর্টে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নাই, এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য। তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন, যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, তাহলে কখন কোর্ট বসলো, আদৌ পাঠিয়েছেন কিনা। সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে, কাগজ দেখান, কাগজ আর দেখাচ্ছে না। তারপর আমি যুক্তির খাতিরে ধরে নিলাম একটা মিটিং হয়েছিল, তারা একটা রেফারেন্স পাঠিয়েছে। এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে। এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে, একেবারে বিগিনিং বলছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই।
তারপরে এসে বলছেন রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে, কাইন্ডলি প্লিজ নোট ইট, জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। এইখানে খুব ইম্পর্ট্যান্ট, মঞ্জুর সাহেব আপনিও তো বিভিন্ন টেলিভিশন বা প্রোগ্রামে কথা বলেন, রাষ্ট্রের জরুরি প্রয়োজন, নট সরকারের, রাষ্ট্র আর সরকার আলাদা। দ্বিতীয়, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে, নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদ, রাষ্ট্রের প্রয়োজনে, একবারও বলে নাই সরকারের প্রয়োজনে। আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি, বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন ইউনূস সাহেব, তাকে কেউ চামচারাজে বিভিন্ন ভাবে অভিষিক্ত করেন, কনস্টিটিউশনে যেমন নাই, আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট, সংবিধানে যা নাই তা দেওয়ার এখতিয়ার আমারও নাই। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই। তাহলে সুলতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে ওনরা কারা? ওনরা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য, রাষ্ট্রপতি তার প্রেরোগেটিভ পাওয়ারে অ্যাডভাইজার নিতে পারেন, সেক্রেটারি নিতে পারেন, প্রেস সেক্রেটারি নিতে পারেন, পিআরও নিতে পারেন। বিষয়টা কিন্তু এইরকম হতে পারে। এই জন্য কোনো জায়গায় সরকার নামক শব্দটা নাই। ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে ওরা থাকতে পারেন। আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ এজের এডিটর নুরুল কবির, তিনি, আমি এপ্রিল মাসে এই প্রসঙ্গটা তুলেছিলাম, আমাদের ফজলুল বারী নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি এই প্রসঙ্গটা কঠোরভাবে তুলেছিলাম লাস্ট এপ্রিলে। নিউজে নুরুল কবির জিজ্ঞাসা করছিলেন প্রধান উপদেষ্টাকে, আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি কাকে উপদেশ দেন? উনি ফেলফেলায় বলতেছে যে আসলে তো এটা তো ভেবে তো দেখিনি, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নাই। তত্ত্বাবধায়ক সরকার থাকলে উনি তত্ত্বাবধায়কের উপদেষ্টা, তাহলে উনি কাকে উপদেশ দেন? উনি কিন্তু কোনো জবাব দিতে পারেন নাই। স্টিল আমি একজন লয়ার হিসাবে এই জায়গায় আমি রিজিট, উনি কোনো সরকারের উপদেষ্টা না, উনি হাইয়েস্ট রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন। কাজে সরকার পরিচালনা করতে গেলে যে স্ট্রাকচার, লিগালি সেই স্ট্রাকচারে এখনো আইন সিদ্ধ ভাবে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার ক্যাবিনেট এক্সিস্টিং, পার্লামেন্ট এক্সিস্টিং। কেননা পার্লামেন্ট বাতিল করতে হলেও শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ থাকতে হবে। প্রধানমন্ত্রী তো কোনো লিখিত অনুরোধ করেন নাই। তারপর আরো ইন্টারেস্টিং হলো, ধরে নেন পার্লামেন্ট ভেঙে দিয়েছে, নতুন পার্লামেন্ট না হওয়া পর্যন্ত যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তাহলে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ওই পার্লামেন্টকে আবার পার্লামেন্টের সেশনে আহ্বান করা যাবে। আর প্রধানমন্ত্রী যদি যুক্তির খাতিরে, কেউ তর্কের খাতিরে বলেন যে রিজাইন করছে, তাহলে আর্টিকেল 457 অনুযায়ী রিজাইন দিলেও রাষ্ট্রপতি তাকে বলবেন আপনার সাকসেসর, আপনার উত্তরসূরি না আসা পর্যন্ত আপনি এটা চালিয়ে যাবেন। এর মাঝখানে এই যে দেশের সর্বোচ্চ আইন, এখানে অন্য কোনো ব্যবস্থা নাই। জি, তাহলে আজকে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায় বললেন, আপনি মঞ্জুরুল হক, আপনি নিশ্চয়ই ব্রিফিংটি শুনেছেন তার, তাহলে এটি কিসের তাৎপর্য বহন করে, এটি কিসের ইঙ্গিত দেয়? এখন জটিল হয়ে গেল বিষয়টি। এখন রেজাউল করিম ভাইয়ের বক্তব্য শুনলাম, এর ভিতরে এর পেছনে একটি মাত্র লাইন আমি যোগ করি, সেটি হলো যে সম্পূর্ণ অবৈধভাবে 15টা মাস একটা গ্রুপ নিজেদেরকে সরকার বলে দেশ পরিচালনা করছে। আপনি তো প্রমাণ করে দিলেন যে আইনত কিভাবে তারা অবৈধ, এবং তারা কখনো বৈধ হতে পারে না বা বৈধ হওয়ার কোনো সুযোগও নেই তাদের। তারপরেও এই সরকারটি সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ, হাইকোর্টের বিভিন্ন আদেশ জারি করাচ্ছেন, বিভিন্ন অর্ডিন্যান্স পাস করাচ্ছেন, এই যে আইসিটি আদালতে বিভিন্ন অর্ডিন্যান্স পুশিং করছেন, এক একদিন এক একটা করে লাইন পুশিং করছেন, করে যাচ্ছেন। তো এই জিনিসগুলো, এই যেমন ধরুন যে এর আগের আদেশে ছিল যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ নির্বাচনে লড়তে পারবে না, অর্থাৎ আওয়ামী লীগের কোনো, যাদের যেসব নেতার নামে মামলা হয়েছে শেখ হাসিনা সহ, তারা কেউ নির্বাচনে লড়তে পারবে না। এইটা অর্ডিন্যান্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরকম অর্ডিন্যান্সও পাশ করছে সেই বেআইনি সরকার।
এখন আশঙ্কার জায়গাটি হচ্ছে যে যখন আগামীকালকে এই বিষয়টি যদি রেজাউল ভাই যেটি বললেন যে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইফেক্টেড হয়ে যাচ্ছে, তো সেরকম ব্যাপারটা তো তারা জানেন। তারা যদি সেইটি ঘোষণা করেই বসেন, তাহলে ডক্টর ইউনূস সাহেবের সাথে এই যে লোকগুলো এরা কোথায় যাবে? সুতরাং এটা যে ঘোষণা করে বসবেন না এই মর্মেই আপনার সিদ্ধান্তে আসা যায় যে এরকম ঘোষণা আসতে যাচ্ছে না। এরকম ঘোষণা আসা মানে তো সরকারের জাস্ট সরকার কপ্পুর হয়ে উবে যাবে, সরকার বলে কোনো কিছু নাই, এক্সিস্ট করবে না। সুতরাং এটাকে পিছিয়ে দিতে পারে, এর আগেও পিছিয়ে দিতে পারে। আর বিএনপির যে কথাটি বললেন যে বিএনপি জোড়াতালি দিয়ে যেটি করতে চাচ্ছে সেটি তো সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে প্রাক্তন বিচারপতি তিনি তার বাকি 9 জন সদস্যকে নির্বাচন করবেন। কাকে কাকে নেবেন সেটা সম্পূর্ণ তার এখতিয়ারের উপরে দাঁড়াবে। এটি তো বিএনপি বললো যে আমাদের লোক দিলাম এদেরকে নিতে হবে, ব্যাপারটা এরকম না। সব দল থেকে লোক চাওয়া হবে, চাওয়ার পর তাদের ভিতর থেকে বাছাই করে 9 জন নেওয়া হবে, যেটি আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাগুলোতে দেখে এসেছি, যে 9 জন উপদেষ্টা থাকেন এবং একজন থাকেন প্রধান উপদেষ্টা, 10 জনের একটি সরকার গঠন করা। তো সেইটি যদি হয়, বাংলাদেশে এখন প্রাক্তন বিচারপতি একাধিক রয়েছে, তাহলে সেই বিচারপতিরা আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে। তো এই রিস্কটা ইউনূসের সরকার নেবে বলে আমি মনে করি না। সুতরাং এটি কালকে মীমাংসা হচ্ছে না বলেই আমার বিশ্বাস।